সে আমার ছোট ভাই। তার জুলাই আন্দোলনে সে এবং আমাদের পরিবার আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদেরকে গোয়েন্দা নজরদারিতে থাকতে হয়েছে, আমাদের জীবনের ঝুঁকি ছিল হিসেবে আমাদেরকে খোঁজা হচ্ছিল। এই মিথ্যা মামলা আমাদেরকেও তারা ফাঁসানোর চেষ্টা করেছিল। সে জায়গা থেকে ফাইয়াজের যে অবদান, সে অবদান অবশ্যই আটক হওয়ার আগেও পর সারা দেশের যেই ডাইমেনশনে একটা ভালো সাড়া ফেলেছে, সেটা অবশ্যই আমাদের সবার জন্য এই জায়গায় ইতিবাচক যে এই জুলাই আন্দোলনে তার একটা ভূমিকা এই দেশের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল changetv.press-এর নিয়মিত আয়োজন সোজা সাপটা অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম। আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুটি ক্যাম্পাসেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, তারা একটি শব্দ আমরা শুনতে পাই যে ভূমিধস বিজয় হয়েছে তাদের। আমরা আজকে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত জিএস যিনি হয়েছেন মাজহারুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলবো। চলুন আমরা আজকে ওনার সাথে কথা বলি এবং উনি কিভাবে এই বিজয় অর্জন করেছেন 30 বছর পর নির্বাচন হওয়ার পর। আমরা ওনার থেকে শুনবো জাহাঙ্গীরনগরের খুঁটিনাটি ছাত্র রাজনীতির বিষয়গুলো শুনবো। 33 বছর পর জাকসুতে শিবিরের আকাশচুম্বী বিজয়ী, এর মূল রহস্যটা কি আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম। দীর্ঘ 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদী শাসন যারা কায়েম করতে চেয়েছিল, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যারা রাজনীতিকরণ করতে চেয়েছিল, তারা আসলে মূলত এই শিক্ষার্থী সংসদ নির্বাচনের অন্তরায় ছিল সবসময়। এবং এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তার প্রকাশ্য কার্যক্রম দীর্ঘ 35 বছর পরিচালনা করতে পারেনি। এক প্রকার জোরপূর্বক ছাত্র শিবিরকে তার গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে দেওয়া হয়। সেই জায়গা থেকে 33 বছর পর জাকসু যে নির্বাচন এবং ছাত্র শিবিরের গত এক বছর পূর্বে, গত বছরের 29 অক্টোবর পুনরায় প্রকাশ্য কার্যক্রম শুরু করার পর থেকে ছাত্র শিবির তার যেই স্ট্রাকচারাল যেই অ্যাক্টিভিটিস, স্ট্রাকচারাল যে কার্যক্রম, যা সবসময় শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার ট্রাই করে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, শিক্ষার্থীদের একাডেমিক, সোশ্যাল কিংবা ফ্যামিলি সব দিকের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে প্রবলেম সলভ করার ট্রাই করে। সেই জায়গা থেকে ছাত্র শিবির শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে হয়। একই সাথে ছাত্র শিবির তার নিজের সাংগঠনিক সুশৃঙ্খলতা, দলীয় যে ইমেজ, সে ইমেজ রক্ষার্থে সবসময় সচেষ্ট। তার মধ্যে কোনো অন্তর্কোন্দল, দলাদলি কিংবা পরমত অসহিষ্ণু যে আচরণ, সে আচরণ না থাকার কারণে শিক্ষার্থীরা আসলে যেমন ছাত্র সংগঠনকে যেভাবে পেতে চায়, সেই পাওয়ার জায়গাগুলো ছাত্র শিবির পূরণ করতে পারে। ছাত্র শিবিরের এমন আস্থার জায়গা তৈরি হওয়াটা বলে আমি মনে করি। আপনি কিশোর বিপ্লবী ফাইয়াজের ভাই, বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নজর কেড়েছেন চেঞ্জ টিভির সম্পাদক আমিরুল মোমিনিন মানিক। মূলত তার স্ট্যাটাসের পরেই সবাই এ নিয়ে নিউজ করেছেন। জুলাই যোদ্ধা ফাইয়াজকে নিয়ে আপনার অনুভূতি কি? দেখুন, অনুভূতি অবশ্যই ভালো হবে, এটাই স্বাভাবিক। সে আমার ছোট ভাই। তার জুলাই আন্দোলনে সে এবং আমাদের পরিবার আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদেরকে গোয়েন্দা নজরদারিতে থাকতে হয়েছে, আমাদের জীবনের ঝুঁকি ছিল। আমাদেরকে সামগ্রিকভাবে যে গোয়েন্দা তৎপরতা, সেই গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে আমাদেরকে খোঁজা হচ্ছিল। আমাদেরকে এই ন্যাক্কারজনক যেই মামলা, এই মিথ্যা মামলা আমাদেরকেও তারা ফাঁসানোর চেষ্টা করেছিল। সে জায়গা থেকে ফাইয়াজের যে অবদান, সে অবদান অবশ্যই আটক হওয়ার আগেও খুবই ভালো এবং আটক হওয়ার পর সারা দেশের যেই ডাইমেনশনে একটা ভালো সাড়া ফেলেছে, সেটা অবশ্যই আমাদের সবার জন্য এই জায়গায় ইতিবাচক যে এই জুলাই আন্দোলনে তার একটা ভূমিকা এই দেশের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই জায়গা থেকে। এবং আমি তার বড় ভাই হিসেবে আলাদা কিছুই নয়। আমরা প্রত্যেকের জায়গা থেকেই চেষ্টা করছি এই দেশকে বিনির্মাণের, এই দেশের যে জুলুমকে সরিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে ইনসাফ কায়েমের জায়গায়, সে জায়গায় ফাইয়াজ কিংবা আমি প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট সবসময় থাকবো বলে মনে করি। আপনারা ভিপি পদে কেন বিজয়ী হতে পারলেন না? জি, আমাদের ভিপি পদে যিনি নির্বাচন করেছেন, তিনি অত্যন্ত ভালোভাবেই লড়াই করার চেষ্টা করেছেন। ভালোভাবেই লড়াই হয়েছে, খুব বেশি ব্যবধানে যে আসলে উনি নির্বাচিত হননি এমন নয়। আর মূলত উনি ক্যাম্পাসে
যেই শিক্ষার্থীরা আসলে নির্বাচন করার ক্ষেত্রে তাকে যেভাবে পেয়েছে বা যেভাবে যাচাই করেছে সেই জায়গা থেকে উনি আসলে নির্বাচিত হননি। আর প্রথমত আমাদের যেহেতু সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমাদের শাখার যিনি সভাপতি, ছাত্র শিবির সভাপতি কিংবা সেক্রেটারি, সে জায়গায় কিছুটা ওনাদের ছাত্রজীবন সে সমাপ্ত হয়েছে। সে জায়গা থেকে আমাদের সামগ্রিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভিপি পদে নির্বাচন করেছেন এবং আমরা আশা রাখছি তিনি নির্বাচিত না হলেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে সমর্থন দিয়েছে সেটিও আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। 30 বছর হোক বা 33 বছর ধরেই আপনারা নিষিদ্ধ ছিলেন কার্যত, কিন্তু প্রকাশ্যে এসেই এত বিপুল সফলতা পেলেন কিভাবে? যেটির উত্তর আমি এর আগেও দিয়েছিলাম যে দীর্ঘ 35 বছর ছাত্র শিবিরকে তার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি, শিক্ষার্থীদের কাছাকাছি যাতে যাওয়া হয়নি। কারণ শিক্ষার্থীদের কাছাকাছি যখনই আমরা যাওয়ার সুযোগ পেয়েছি সেখানেই শিক্ষার্থীদের এই জায়গাটা উপলব্ধি হয়েছে যে আমরা আসলে শিক্ষার্থী বান্ধব, আমাদের মধ্যে একটা স্পিরিট রয়েছে, সেই স্পিরিটটা অবশ্যই বেটারমেন্টের জন্য শিক্ষার্থীদের, এবং এই বেটারমেন্টের দ্বারা আমরা আসলে পরকালের যে কল্যাণ, আল্লাহর যে সন্তুষ্টি, সেটিকে আসলে সবসময় মুখ্য জায়গায় রাখি। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তিগত যে গ্রোথ সে জায়গায় বেশি ফোকাস না দেওয়ার কারণে শিক্ষার্থীরা আমাদের থেকে বেশি উপকৃত হয়। এই জায়গার কারণে আমাদের কাছে মনে হয় শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণযোগ্যতা দিয়েছে, তারা আস্থা রেখেছে। এখন আমাদের মূল কাজ হলো তাদের আস্থার প্রতিদান দেওয়া, আমরা তাদের পাশে দাঁড়ানো এবং সবসময় তাদের অধিকারের নিয়ে কাজ করা। আমরা জানি যে শিবিরের প্যানেল থেকে 6 জন নারী ছাত্রী বিজয়ী হয়েছেন। নারীদের নেতৃত্বে আসা এবং হিজাবি হবার পরও তাদের গ্রহণযোগ্যতা পাওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, হিজাবি হওয়ার পরেও তাদের গ্রহণযোগ্যতা নয়, আমাদের কাছে মনে হয় নারীরা তাদের যে কোনোভাবেই গ্রহণযোগ্যতার জায়গায় থাকতে পারেন এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রতি একটা যে ভালো পরিবেশ রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা একটা জায়গা রয়েছে যে নারীর প্রতি সহনশীলতার জায়গা থেকে আমরা একটু এগিয়ে। এরপরেও যেই পরিবেশগুলো রয়েছে সেই পরিবেশে সব কিছু প্রতিকূলতা পেরিয়ে এখানে কিছু জটিলতা ছিল অবশ্যই। ইসলামোফোবিক কিছু আচরণ ছিল, নারীর যারা হিজাব পরেন কিংবা যারা আসলে পরিপূর্ণ পর্দা মেনটেন করার চেষ্টা করেন তাদের জন্য এই জায়গায় অনেক প্রতিকূলতা ছিল। প্রথম বর্ষ থেকেই তাদেরকে নানাভাবে এই জায়গায় অনেক প্রতিকূলতা তৈরি হতো। সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা হিজাবি নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা এগিয়ে এসেছেন এবং বাকি নারী শিক্ষার্থী যারা হিজাবি নন তারাও এই জায়গায় আসলে তাদেরকে কোঅপারেট করেছেন, তাদের প্রতি সমর্থন দিয়েছেন। আমাদের কাছে মনে হয় এটা শুধুমাত্র হিজাবি না, এই ক্যাম্পাসের যারা নন হিজাবি প্রত্যেকেরই আসলে এটা একটা বিজয়, আমরা যদি তাদের জন্য কাজ করতে পারি। আরেকটি বিষয় জানতে চাই যে এই ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসময় দাড়ি টুপি মানেই নির্যাতন করা হতো, এই পরিস্থিতির পরিবর্তনটা আসলে কিভাবে হলো? দেখুন, একটা সময় ছিল, এটার পলিটিক্যাল কনটেক্সট রয়েছে। 89 সালের পর যখন ছাত্র শিবিরকে কার্যত তার স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম করতে বাধা প্রদান করা হয়, তখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসার কারণে ছাত্র শিবির ফাইন্ড আউট করার কিছু নর্মস, কিছু টুলস তারা অনুসন্ধান করতে থাকতো সবসময়। সেই জায়গা থেকে ছাত্র শিবির যেহেতু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সে জায়গায় ছাত্র শিবির নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা কিংবা তার যে অ্যাপিয়ারেন্স ইসলামী মূল্যবোধের চিত্র ফুটিয়ে তোলা, এটাই ছিল খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই জায়গা থেকে প্রতিকূলতা তৈরি হতো, তারা কিছু এই অ্যাপিয়ারেন্স কিংবা ওভারঅল লাইফস্টাইল থেকে তারা ছাত্র শিবির সন্দেহ করা শুরু করতো। সেই জায়গা থেকে আসলে এই ক্যাম্পাসে একটা প্রতিকূলতা পরিবেশ তৈরি হয় এবং একটা লম্বা সময় পর্যন্ত এটি থাকে, যেটি আসলে অনেক প্রতিকূলতা তৈরি করে। কিন্তু ধীরে ধীরে যখন শিক্ষার্থীদের মধ্যে ইসলামের ধারণা আরও গ্রো করা শুরু করে এবং বিভিন্ন প্রতিবাদী কণ্ঠস্বর জেগে ওঠে, সেই জায়গা থেকে আস্তে আস্তে এই জায়গাটা কমে গিয়েছে। কিন্তু এবং এখন খুবই ভালো পরিবেশ রয়েছে, সকল ধর্ম সকল মত সহাবস্থান রয়েছে এবং খুবই ভালো একটি পরিবেশ বর্তমানে বিরাজ রয়েছে, যেটি আসলে 89 পরে খুবই কঠিন ছিল। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আপনি কি করবেন? শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার প্রথমে যেটি করা দরকার, সেই ক্যাম্পাসের একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনা দরকার। এই ক্যাম্পাসের সামগ্রিক ব্যাপারগুলো যেন একাডেমিক রেজাল্ট, একাডেমিক গ্রোথ এবং একাডেমিক যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটিকে ফ্যাসিলিটেট করে, সে জায়গাতে আমাদের সবচেয়ে বড় গুরুত্ব থাকবে। এবং একই সাথে এই ক্যাম্পাসের যে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে, মতের বৈচিত্র্য রয়েছে, সেই জায়গাগুলো যেন গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে অক্ষুণ্ণ থাকে। এই দুটি যদি আমরা সিস্টেমেটিক্যালি ডেভেলপ করতে পারি, তাহলে বাকি যে সমস্যাগুলো রয়েছে ছোটোখাটো কিংবা অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, সেই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে বলে মনে করি। আমরা জানি যে এই ক্যাম্পাসে শিবির করার অপরাধে হত্যাও হয়েছে, সেই হত্যার কারণেই কি আপনাদের এই বিজয়ী বলে মনে করেন কিনা আপনি? দেখুন, সেই হত্যার কারণে বিজয় এটি তো আসলে বলা কঠিন, তবে অবশ্যই আমরা এখানে মজলুম ছিলাম। আমরা আমাদের যেই আদর্শ প্রচার, সেই আদর্শ প্রচারের জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম। তবে আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছি
আমরা আমাদের আল্লাহর উপর অবিচল আস্থা রেখে আমরা আমাদের যেই কাজ সে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং অবশ্যই আল্লাহর উপর আস্থা রেখে যখন একটি ময়দানে জুলুমের শিকার হন মুসলিমরা, সে জায়গায় আল্লাহর সাহায্য অবশ্যই আসেই, সেটির একটি প্রতিফলন হয়তো এখানে ঘটেছে। আরেকটি বিষয় হলো যে ছাত্রদল এবং বামদের সঙ্গে কীভাবে সমন্বয় করে আপনারা কাজ করবেন? দেখুন, আমরা এর আগেও জুলাই গণ অভ্যুত্থান কিংবা এর আগের যেই আন্দোলন কিংবা জাকসু নিয়ে আন্দোলন, জাকসু বাস্তবায়ন আন্দোলন, এর পরবর্তী সময় সবার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আন্দোলন করেছি। এই জায়গায় আমাদের রাজনৈতিক মতাদর্শজনিত দূরত্ব থাকতে পারে, কিন্তু ক্যাম্পাস স্বার্থে আমরা সবাই এক। আমরাও সেই বার্তাই দিতে চাই যে আমরা আসলে কারো ইন্টারেস্টের গ্রাউন্ডে কখনোই হার্ম করব না, সেই অধিকার আমাদের নেই। আমরা চাই সবাইকে সাথে নিয়ে কাজ করতে, আমরা চাই সবার যে ইন্টারেস্টের গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকতে, সবার মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে, সবার স্বাধীনতার ব্যাপারে শ্রদ্ধাশীল থাকতে। সেই জায়গায় আমরা সবাইকে সাথে নিয়ে সবার চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, এই ক্যাম্পাসকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। তো এখানে কি শুধু এখন ইসলামী সংস্কৃতি পালন করা হবে নাকি অন্য কিছুও চলবে? এই প্রশ্নটাকে আসলে এভাবে বাইনারিতে ফেলা যুক্তিযুক্ত নয় বলে মনে করি। এই ক্যাম্পাসে যেমন একই সাথে মুক্ত মঞ্চে কনসার্ট হয়েছে, একই সাথে এই ক্যাম্পাসের মুক্ত মঞ্চে গজল সন্ধ্যা হয়েছে। এই ক্যাম্পাসের কালচারাল এনভায়রনমেন্টের প্রতি সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থাকে, এটাই বাস্তবতা এবং এটারই স্বাভাবিক হওয়া উচিত পরমত সহিষ্ণুতার জায়গা থেকে। সে জায়গা থেকে কোনোভাবেই এই সুযোগ নেই যে আমি আমার নিজের মতাদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেব, আরেকজনের মতাদর্শ আমি গ্রহণ করব না কিংবা নিজে জোর করব। সে জায়গায় এটা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। এই ক্যাম্পাসে যেমন একই সাথে ভিন্ন সাংস্কৃতিক চর্চা থাকবে, বিভিন্ন সাংস্কৃতিক চর্চা থাকবে, একসাথে ইসলামী সাংস্কৃতিক চর্চাও থাকবে। কেউ কারো কাজে বাধা তৈরি করবে না, এটাই আমরা প্রত্যাশা করি।